সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। চতুর্দশ নির্বাচন থেকে হবে কার্যকর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কথা বলছেন বিএনপির আইনজীবীরা, সরাসরি যাচ্ছে সেখানে। নতুন প্রত্যয় নিয়ে কাজ করছে বিএনপি। শীঘ্রই ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। সকালে ম্যারাথনে অংশ নিয়ে কথা বলেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 3 মাস পেরিয়ে গেলেও প্রচারের অভাবে রাজধানীতে আশানুরূপ সাড়া পাচ্ছে না র্যাপিড পাস। যাত্রীদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে কার্ডের তথ্য রিড করতে পারছেন না পাঞ্চ মেশিন, এতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ডিটিসিএ বলছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ফিচার উন্নত দেশের তালিকা লিস্টি থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এবার জাতিসংঘের প্রতিনিধি দলকে সরাসরি জানালেন ব্যবসায়ীরা। এই জন্য মসৃণ উত্তরণ কৌশল STS বাস্তবায়নে সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন তারা। 5 থেকে 6 বছর সময় বাড়ানোর ব্যাখ্যা শুনে প্রস্তুতি না থাকার বিষয়টি আরও আগে কেন জানানো হয়নি সে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। এবার শুনবেন বিস্তারিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো, এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং রায়ের মাধ্যমে বাতিল করা এবং স্যার যে কথা বলেছেন বিচারপতি এম খায়রুল হক সাহেব রায়টি তার, আমরা আগেই বলেছি, তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত মতামতের প্রতিফলন ছাড়া আমরা এটাকে কোনো আইন আদালতের ভাষায় কোনো রায় কিংবা নজির হিসেবে আমরা গ্রহণ করি নাই। এ কারণে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষে এই রিভিউ পিটিশনটি দায়ের করেছেন। আমরা কাউন্সিলর হিসেবে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় যে দেশের জনগণ ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমার মনে হয় যে তারা এই রিভিউটি করেছেন। আরেকটি বিষয় বলতে চাই, এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। আমরা আমাদের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন, সাংবাদিক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। রায়টি হচ্ছে সংবিধানের আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং বদিউল মজুমদার কর্তৃক দায়েরকৃত বিচারপতি ABM খায়রুল হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে। তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে। না, মাসুদ যে কথাটি জানতে চেয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 56 অ্যান্ড 58 এবং এইটা বাস্তবায়িত হয়েছিল 1996-এ। উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছে 1996 সনে এই যে আর্টিকেল 58(1), 58(2) সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং যেটা পরবর্তীতে এই 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন, সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন এবং পুনর্বহাল করলেন। কথা বলছিলেন বিএনপির দুজন আইনজীবী, অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে আপিলটি করেছিলেন সেই আপিলের পক্ষে বিএনপির তরফ থেকে দুজন আইনজীবী বক্তব্য রেখেছিলেন। একজন হচ্ছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আরেকজন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তারা যেটি বলছেন যে এই রায়টিকে তারা মাইল ফলক হিসেবে বলছেন। 1996 সালে বেগম খালেদা জিয়া সরকার যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল, আজকে আপিল বিভাগ ঠিক সেইভাবে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানের আগে ছিল, অর্থাৎ 1996 সালে আনা হয়েছিল, ঠিক সেইভাবেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানে থাকবে। আর যেটি কার্যকর কবে হবে সেটি নিয়ে স্পষ্ট করে আইনজীবীরা যেটি বলেছেন যে আগামী যে নির্বাচনটি হবে, অর্থাৎ 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার রয়েছে, সেই সরকারের অধীনেই হবে এবং চতুর্দশ নির্বাচন থেকে
থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যে আজকের রায়ের পর সেটি কার্যকর হবে এমনটি তারা বলছেন। এবং রায়ের ক্ষেত্রে একটি পর্যবেক্ষণ আদালত দিয়েছেন, সেটি বলছেন যে এবিএম খায়রুল হক যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি পর্যালোচনা করে তারা দেখেছেন যে প্রতিটি পরতে পরতে ত্রুটিপূর্ণ রায়। এখন জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির কথা বলছেন, আমরা তার বক্তব্যটি শুনে আসি। আজকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের যে রায় ছিল এটি রিভিউ আবেদন এবং আপিল আজকে অ্যালাউ করা হলো। রায় বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত, এবং এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। দেখা মাত্রই মনে হয় অতীতের রায়টা ছিল টেইন্টেড, এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। 4 জন ছিলেন এক পক্ষে, 3 জন ছিলেন আরেক পক্ষে, কোনো রায়ই আর থাকলো না। 4 জনেরটাও বাতিল হলো, 3 জনেরটাকেও বাতিল করা হলো। এবং সেখানে বলছেন একইভাবে এই রায় ঘোষণার ভিত্তিতে 13 অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। ইংরেজিতে বলেছেন রিভাইভড অ্যান্ড রেস্টোরড। এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল 58B অ্যান্ড 58C। এর অর্থ হলো সংসদ ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এখন যেহেতু সংসদ নাই, 15 দিন ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না। তাহলে কিভাবে হবে সেটা? এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেক্টিভলি, আগামীতে এটি কার্যকর হবে, বর্তমান সময়ে এটি কার্যকর হবে না। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো তার কার্যকারিতা থাকবে না, তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে। আর এই ব্যাপারে আমাদের কথা হলো 1984 সালে, আজ থেকে 41 বছর আগে, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। 41 বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ অ্যান ইনসেপারেবল টুইন, ইনএক্সট্রিকেবলি লিঙ্কড, ইন্টার টুইন। বৃহস্পতিবার ভোরে লেটস রান উইথ ঢাকা 15 ম্যারাথনে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। ম্যারাথনটি মিরপুরে হারমান মেইনার স্কুলের সামনে থেকে শুরু হয়ে আবার সেখানে এসেই শেষ হয়। ম্যারাথনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এ ধরনের আয়োজন সবসময় আমাদের রানারদেরকে উৎসাহিত করে, আর এ ধরনের ইভেন্ট যদি প্রতিনিয়ত হইতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সবাই একত্রিত থাকতে পারবো। ম্যারাথন দৌড়ের আয়োজন করেছেন, এতে আমরা সকলে সাধারণ জনগণ খুবই উজ্জীবিত। আমার ফ্রেন্ডের জন্য আমি সেকেন্ড আর আমার ফ্রেন্ড হচ্ছে থার্ড। তাও খুবই ভালো হয়েছে একটা ইভেন্ট। ঢাকার মধ্যে এরকম ইভেন্টগুলো সচরাচর হয় না। ঢাকা 16 আসনের ধানের শেষের প্রার্থী আমিনুল হক বলেন, দেশ গড়তে নতুন প্রত্যয় ও স্বপ্ন নিয়ে কাজ করছে বিএনপি, যা আগামী কয়েকদিনের মধ্যেই তারেক রহমান দেশবাসীর কাছে উপস্থাপন করবেন। আমরা নতুন কিছু প্রত্যয় নিয়ে কাজ করছি, নতুন কিছু স্বপ্ন নিয়ে কাজ করছি, যে স্বপ্নগুলো আগামী কিছুদিনের ভিতরেই ইনশাআল্লাহ আপনাদের সামনে, জাতির সামনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপন করবেন। ম্যারাথনের আয়োজক ঢাকা 15 আসনের ধানের শেষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এমন আয়োজন। নির্বাচনের সামনে রেখে তারেক রহমানের ডাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আজকে এই ভোরের বেলায় যারা উপস্থিত আমার প্রিয় যুব সমাজরা, আমরা একইভাবে ঐক্যবদ্ধ থাকব। সবার আগে হাতিরঝিলে 1.5 ঘন্টা অপেক্ষার পর 16টি গাড়িতে মাত্র 4 জন যাত্রীর দেখা পেয়েছি আমরা, যারা র্যাপিড পাস ব্যবহার করে ভাড়া পরিশোধ করেন। র্যাপিড পাস ব্যবহারে অনীহার কারণ হিসেবে সাধারণ যাত্রীরা জানান মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সঠিকভাবে পাঞ্চ মেশিন কাজ না করার অভিযোগও। লাইনে দাঁড়ানো লাগে না টিকিট কাটার জন্য, কার্ডটা পাঞ্চ করার পরে আমি
গাড়িতে উঠে গেলাম। টিকিট নেওয়ার জটিলতা থেকে একটু মুক্তি পাবে মানুষ। আমার স্টুডেন্ট আইডি কার্ড আছে, সো স্টুডেন্টদের জন্য 15 টাকায় কাটা দেয়, ডেবিট কার্ডে নাই, ডেবিট কার্ডে 20 টাকায় কাটা লাগে। SMS দিলে ডেফিনেটলি ভালো হবে আর কি। মেশিনটা রিচ করতে গেলে অনেক সময় মেশিনটা ধরে না, তো তখন একটু ধাক্কাধাক্কি হয়। মেশিনগুলো যে ডিটিএস থেকে যেখানে দেখাইছে তাদের মারফতে কেনা। যাত্রীর অভিযোগ অনুযায়ী কার্ড পাঞ্চে জটিলতা ও মেশিনের দুর্বলতার প্রমাণও মিলল হাতে নাতেই। রাজুকের ঠিকাদারি প্রতিষ্ঠান HR ট্রান্সপোর্ট এজেন্সির কর্মী জানান, উদ্বোধনের পর থেকে গেল 3 মাসে চক্রাকার বাসে কার্ড ব্যবহারকারীর সংখ্যা খুব একটা বাড়েনি। 5টা-7টা পার ডে যাচ্ছে। আর একটু এটা তো প্রচারের উপরে, প্রচার যত হবে তত সেল হবে। আরো 2-4টা পরিবহনে থাকলে সেই ক্ষেত্রে হয়তো এটা বেশি দেখা যেত। আপাতত BRTCর 10টি বাস ও হাতিরঝিল চক্রাকার বাসে র্যাপিড পাস ব্যবহার করা যাচ্ছে, তবে ওয়াটার বাসে এই সেবা বন্ধ আছে। গ্রাহকের সব অভিযোগ আমলে নিয়ে ত্রুটি শনাক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় DTCA। ব্যাপকভাবে চালু করতে হলে এই যে ডিভাইস কানেক্টিভিটির একটা ব্যাপার রয়েছে, ততদিন কিন্তু আপনাকে এটা একটু ব্যয়বহুল এবং দ্রুত ব্যাপক সম্প্রসারণের পথে বাধা আছে। বাসও তো রেডি নাই যে সেখানে স্থাপন করব। র্যাপিড পাসে আসলে হাব ভাড়া এইটা করতে গেলে এইটা ইটস ভেরি ডিফিকাল্ট। স্টেশন হিসেবে ভাড়া না কেটে কিলোমিটার হিসেবে ভাড়া আদায়ের কথা বলছেন যাত্রীরা। সেই সঙ্গে ভাড়া পরিশোধের টোকেন ও রিচার্জের প্রমাণ হিসেবে চেয়েছেন SMS নোটিফিকেশন। আর 1 বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও দীর্ঘদিন ধরেই LDC উত্তোলন পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে আসছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এখন ডাবল ডিজিট 14% দিয়ে পৃথিবীর কোথাও নাই। এখানে এনার্জি ক্রাইসিস আছে, এফিসিয়েন্সি এটা ভালো পর্যায়ে না গেলে বিশ্ববাজারে যে আমার যে কম্পিটিটর আছে তাদের সাথে আমি প্রতিযোগিতায় কিন্তু টিকতে পারবো না। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি CDPর পর্যালোচনায় 2018 ও 2021 সালে 2 দফায় LDC উত্তোলনের সব শর্ত পূরণ করে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই অবস্থার মধ্যেই LDC উত্তোলনে বাংলাদেশের প্রস্তুতির খবর জানতে গেল 10 নভেম্বর ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল। 4 দিনের সফরের প্রথম দিনেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা, যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় মসৃণ উত্তোলন কৌশল STS বাস্তবায়নে সরকারি সহযোগিতায় ঘাটতি রয়েছে। মার্কিন বাড়তি শুল্ক চাপের মধ্যে অন্য দেশ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারালে বিপদে পড়বে বাংলাদেশ। জাতিসংঘের দলটার কাছে আহ্বান জানিয়েছি যে আমাদেরকে 5-6 বছরের একটা এক্সটেনশন দেওয়া হোক, কারণ আমাদের যে স্মুথ ট্রানজিশনের জন্য আমাদের পোর্ট যেভাবে রেডি থাকা দরকার, নেক্সট স্টেজে ল্যান্ডিং করার পরে আমাদেরকে যদি GSP প্লাস আমাদের ইউরোপের সবচেয়ে বড় মার্কেট সেটা যদি আমরা পাই, সেখানে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক বেশি স্ট্রং করতে হবে। তো সেখানে আমাদের ইউটিলিটি লাইনই নাই, আমাদের SEZ-গুলো একদমই রেডি না। ব্যবসায়ীদের এমন অবস্থানে প্রস্তুতির ঘাটতির বিষয়ে কেন আগেই জানায়নি বাংলাদেশ, সে বিষয়ে জাতিসংঘ প্রশ্ন তুলেছে বলেও জানান বৈঠকে উপস্থিত থাকা এই ব্যবসায়ী নেতা। তারাও আমাদের গ্র্যাজুয়েশনের এই পর্যায়টা একটু আশ্চর্য যে এতগুলো সুযোগ থাকার পরও আমরা আগে কেন এই গ্র্যাজুয়েশনটা ডিফার করার ব্যাপারে অ্যাপ্লিকেশন করি নাই। তবে আগামী বছরই উত্তরণ চান অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, উত্তরণের ফলে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি, যা শ্রমবাজার সম্প্রসারণ সহ তৈরি পোশাক নির্ভর রপ্তানি বাজারে বহুমুখী পণ্যের হিস্সা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। বাংলাদেশের সমস্ত সূচক এত নাজুক অবস্থা যে বাংলাদেশের মর্যাদাটা বৃদ্ধি করা এখন এই মুহূর্তে দরকার। LDC গ্রাজুয়েশন হলে আপনার অর্থনীতি বাধ্য হবে সে বহুমুখীকরণ করতে। আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যাংক ঋণের সুদহার কমানোর মতো নীতি সহায়তা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। বৈদেশিক যে শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারকে আমি সম্প্রসারণ করি। MSR